আগে আমরা এসেছি মহাভারত কিছু তথ্যের 27তম পর্ব। এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে নারদ মুনি নানা রকম কুশল প্রশ্নের মাধ্যমে যুধিষ্ঠিরকে সঠিক এবং সুচারু রাষ্ট্র শাসন এ বিষয়ে নানা রকম পরামর্শ দিচ্ছেন। তো সেখানে আমরা দেখেছিলাম ব্যাসদেব রাষ্ট্র শাসনে কত গভীরে চিন্তা করেছেন এবং উনি সেগুলো রচনা করে গেছেন। সেই অংশটাই এখনো চলছে। নারদ মুনি বলছেন, কচ্ছিদ অর্থান বিনিশ্চিত লঘুমূলান মহোদয়ান অর্ষে কর্তুম ন বিঘ্নয়োষি তদৃশান। অর্থাৎ অর্থ বৃদ্ধির জন্য, অর্থ মানে ব্যক্তিগত অর্থ নয়, রাষ্ট্রের সম্পদ বৃদ্ধির জন্য এটা নিশ্চিত করে নাও যে অগ্নি যেন কম হয় আর বৃদ্ধির হার যেন বেশি হয়। দেখুন, ব্যাসদেব অর্থনীতির কত গভীরে চলে গেছেন। উনি বলছেন লগ্নি যেন কম হয়, মানে ইনভেস্টমেন্ট যেন কম করতে হয়, আর বৃদ্ধির হার মানে রেট অফ ইন্টারেস্ট, মানে কম ইনভেস্টমেন্ট করে অধিক যেন ইন্টারেস্ট বা বেনিফিট পাওয়া যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আরো বলছেন, আর যারা এই শীঘ্র বৃদ্ধির নীতি মেনে চলে, অর্থাৎ যেখানে ইনভেস্টমেন্ট খুব তাড়াতাড়ি ক্যাপিটালাইজ করার পরে যারা এই নিয়ম মেনে চলে, তোমার রাষ্ট্রে তো এরকম অনেক লোক আছে ধনীরা, তুমি তাদের কোনো বিঘ্ন সৃষ্টি করো না তো। অর্থাৎ এই নিয়ম যারা মেনে চলে, তুমি রাজা হয়ে তাদের কাজে কোনো অসুবিধার সৃষ্টি করো না তো। কারণ তারা যে সম্পদ বৃদ্ধি করছেন সেটা, হ্যাঁ, তার ব্যক্তিগত হেফাজতেই আছে, কিন্তু আরো উপর থেকে দেখতে গেলে সেটা তো রাষ্ট্রেরই সম্পদ। দেখুন, ব্যাসদেব ইকোনমিক্সের কত গভীরে ঢুকে গেছেন। উনি আরো বলছেন, কচ্ছিন্ন সর্বে কর্মান্তঃ পরোক্ষাস্তে বিশঙ্কিতা সর্বে বা পুনরুৎসৃষ্টা সংসৃষ্টং চক্র কারণম। বলছেন রাজ্যের যারা শ্রমজীবী মানুষ, মানে আজকের তুলনায় যারা বিভিন্ন কল কারখানায় বা কৃষি জমিতে চাষে যারা পরিশ্রম করে কাজ করে, জীবিকা পালন করে, রাজ্যের যারা শ্রমজীবী মানুষ, তারা তোমার সম্বন্ধে অজ্ঞ বা ভীত নয় তো। দুদিকে দেখতে হবে। মানে তারা এরকম হতে পারে যে তুমি তাদের কথা ভাবোই না, তাদের সঙ্গে কোনোদিন তোমার পরিচয়ই নেই, তাহলে তারা তোমার সম্বন্ধে অজ্ঞ। এটা হলে চলবে না। রাজ্যের যারা শ্রমজীবী মানুষ, যারা যে কোনো রাষ্ট্রের 80% বা তারও বেশি মানুষ, তারা অবশ্যই রাজা বা সম্রাটের সম্বন্ধে জানবেন যে তোমার কি কর্ম রীতি নীতি ভবিষ্যৎ কল্পনা, এগুলো তাদের জানতে, তারা জানবে। আর তারা তোমার সম্বন্ধে ভীত নয় তো, মানে তারা তোমাকে অকারণে ভয় পায় না তো। এখানেও দেখুন, মানে রাষ্ট্র শাসনে কত গভীর তথ্য বা উপদেশ ব্যাসদেব দিয়ে গেছেন। আবারও বলছেন, সর্বে বা পুনরুৎসৃষ্টা সংসৃষ্টং চক্র কারণম। অর্থাৎ বলছেন রাষ্ট্রের সর্বাঙ্গীন উন্নতির জন্য, কিন্তু শুধু প্রয়োজনের সময়ই নয়, সব সময়ই শ্রমজীবীদের অংশগ্রহণ প্রয়োজন। খুব দামি কথা আজকের দিনে দাঁড়িয়ে। ব্যাসদেব বলছেন রাষ্ট্রের সর্বাঙ্গীন উন্নতি যদি চাও, তাহলে শুধু তোমার যখন প্রয়োজন তখন তুমি শ্রমজীবীদের কাজ দেবে, আর বাকি সময়টা শ্রমজীবীরা কাজ পাবে না, তারা তখন তাদের সংসার চলবে কি করে? সেটা হলে হবে না। তোমাকে এমন ভাবে রাষ্ট্রের পরিকল্পনা করতে হবে যাতে এই যারা শ্রমজীবী মানুষ,
তারা যেন সারা বছরই তাদের কিছু না কিছু কাজ থাকে এবং তাদের ঘর সংসার চলে। আবার বলছেন, আপ্তৈরলুব্ধৈ ক্রমিকস্তে চ কচ্চিদ অনুষ্ঠিতা। তোমার রাজ্যে যারা যে কৃষি কাজ হয় সেটা চিরাচরিত প্রথায় বিশ্বাসী ও লোভহীন লোকের অধীনেই হয়তো। রাজ্যে যে কৃষি কাজ বা শ্রমজীবীরা কাজ করে সেগুলো সাধারণত এক একটা দলে এক একটা অধিকারীর অধীনে হয়। সেই যে অধিকারীরা তারা বিশ্বাসী এবং লোভহীন আছে তো। এ তো নয় যে শ্রমজীবীরা যা পরিশ্রম করছে তার উৎপাদনের বেশিরভাগটাই ওই মাঝখানের অধিকারীরা নিয়ে চলে যাচ্ছে, যাদের আজকাল বলা হয় ফোরে। এবং যারা সত্যিকারের পুরো পরিশ্রমটা করেছে তারা সামান্য অর্থ উপার্জন করে তাদের সংসারই চলছে না, এরকম যেন না হয়। আবার বলছেন ব্যাসদেব, কচ্ছিৎ কারণিকা ধর্মে সর্বশাস্ত্রেষু কোবিদা কারয়ন্তি কুমারাংশ যদুমুখাংশ সর্বস্ব। অর্থাৎ তোমার রাজ্যে যারা শিক্ষা ও প্রশিক্ষণের অধ্যক্ষ, মানে আজকের ভাষায় যারা শিক্ষা জগতের অধ্যক্ষ, প্রিন্সিপাল বা ইউনিভার্সিটি, অথবা যারা বিভিন্ন ট্রেনিং, যেটাকে আজকাল বলা হয় প্রফেশনাল এডুকেশন, এইসব এইসব প্রতিষ্ঠানের যারা অধ্যক্ষ, মানে যারা এইসব প্রতিষ্ঠানের মাথায় আছে, তারা ধর্ম ও সর্বশাস্ত্র অবগত তো। এইখানে হয়তো অনেকে ভাববে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের ধর্ম জানার কি দরকার। এই কথাটার মানে তা নয়। কথাটার মানে হচ্ছে, এখানে ধর্ম মানে হচ্ছে তার যে ধর্মকর্ম, তার যে সেই বিশ্ববিদ্যালয়ের বা প্রফেশনাল যারা অধ্যক্ষ, তাদের যা কর্ম করণীয় সেটা তারা জানে তো। এবং তারা সর্বশাস্ত্র, শাস্ত্র মানে এখানে শাস্ত্র গ্রন্থ নয়, শাস্ত্র মানে এখানে দেখুন, আমরা আগেও দেখেছি আমাদের সেই প্রাচীন ভারতবর্ষে কিন্তু শুধু গীতা, মহাভারত, বেদ, উপনিষদ এইসব শাস্ত্রই ছিল না। সমস্ত বিষয়, অর্থনীতি, সমাজনীতি, নাগরিক শাস্ত্র, যন্ত্রশাস্ত্র, এগুলোকে সবই শাস্ত্র বলা হতো। সেই সব তারা জানে তো। আরো বলছেন, কারয়ন্তে কুমারাংশ যুধমুখাংশ সর্বস্ব। রাজকুমারদের ও মুখ্য যোদ্ধাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয় তো। মানে ট্রেনিং ডিপার্টমেন্ট তোমার ঠিক মতো কাজ করছে কিনা। বলছেন, কচ্ছিৎ সহস্রই মূর্খানাম একম ক্রীড়াশী পণ্ডিতম পণ্ডিত হর্ষ পৃচ্ছেষু কুর্যান্নি শ্রেয়সং পরম। উনি, নারদ মুনি শেষে বলছেন, হাজার মূর্খের পরিবর্তে একজন পণ্ডিতকে সমাদর করো তো। মানে পণ্ডিত লোকেদের, যারা সত্যি বিদ্যান জ্ঞানী, তাদের সমাদর তোমার রাষ্ট্রে আছে কিনা। না, তারা না, নাকি তাদের কেউ কখনো ডেকে জিজ্ঞেসও করে না, তাদের কেউ চেনেও না, এরকম না হয়। কারণ বলছেন যে সংকটের সময় কিন্তু এই পণ্ডিতেরাই প্রয়োজনীয় সাহায্য করতে পারে। রাষ্ট্র যদি কোনো রকম সংকটে পড়ে, বৈদেশিক সংকট বা অর্থনৈতিক সংকট বা সামাজিক সংকট বা কোনো রকম আভ্যন্তরীণ সংকটের মধ্যে পড়ে, তখন সেই সংকট থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু যারা জ্ঞানী, বিদ্বান, পণ্ডিত, তাদেরই সাহায্য নিতে হবে। সুতরাং সর্বক্ষণ সেই পণ্ডিত, বিদ্বান, জ্ঞানী লোকেদের সমাদর করতে হবে। আর বলছেন, কচ্ছিৎ দুর্গাণি সর্বাণি ধনধান্যাযুধোদা কৈশ যন্ত্রস্য পরিপূর্ণানি তথা শিল্পী ধনুর্ধরি। যে তোমার যেসব দুর্গগুলি আছে, যা তোমার রাষ্ট্রকে রক্ষা করছে, সেই দুর্গগুলিতে সবসময় প্রয়োজনীয় অর্থ, খাদ্য, জল, যন্ত্র, কারিগর মানে টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার বা ধনুর্ধর মজুদ থাকে তো। এ তো নয়
যে যারা তোমার দেশকে রক্ষা করছে, আজকের দিনে যারা বর্ডার সিকিউরিটি ফোর্স বা মিলিটারি বা প্যারামিলিটারি, তাদেরই খাদ্য, জল এসবের অভাব। এবং মনে রাখতে হবে যন্ত্র, যন্ত্র আমাদের পুরাণে যন্ত্রসূত্র বলে একটা সূত্র আছে, একটা গ্রন্থ আছে। সেই যন্ত্রসূত্র হচ্ছে তৎকালীন যেসব যুদ্ধের যন্ত্র, মানে ধনুক, তীর, এমনকি আপনারা জানলে অবাক হবেন যে বারুদের ব্যবহার এবং বারুদ থেকে কি করে বন্দুক বা কামান চালাতে হবে এবং সেই কামান কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে তার মেরামত করতে হবে, সবকিছু সেই যন্ত্রসূত্র গ্রন্থে লেখা আছে। অনেকেই ভাবেন যে বন্দুকের ব্যবহারটা বোধহয় আমাদের ইংরেজরা শিখিয়েছে এই 200 বছর আগে, তা নয়। ভারতের সময়ে লেখা যন্ত্রসূত্রে কিন্তু বন্দুকের ব্যবহার, বন্দুক তৈরি এবং বন্দুক মেরামতির কথা লেখা আছে। তারপরে আবার বলছেন হচ্ছে অষ্টাদশান্যেষু সপক্ষে 10 ও 50 জন, অর্থাৎ শত্রুপক্ষের 18 জন আর নিজের রাজ্যের 15 জনের উপরে কি করতে হবে? ত্রিভি ত্রিভীর বিজ্ঞাতৈর্বেস্তি তীর্থানি চারকে। কি কঠিন কথা! শত্রুপক্ষের 18 জন আর নিজের রাজ্যের 15 জনের উপরে এক একজনের উপরে অন্তত তিন তিনজন করে গুপ্তচর রেখে নজর রাখতে হবে। এটা হচ্ছে তখনকার রাষ্ট্রনীতি। এবারে দেখা যাক এই শত্রুপক্ষের 18 জন কারা আর নিজের পক্ষের 15 জন কারা, যাদের উপরে সারা বছর নজর রাখতে হবে। শত্রুপক্ষের 18 জন হচ্ছে শত্রুপক্ষের যুবরাজ, শত্রুপক্ষের অন্তঃপুরের অধ্যক্ষ, মানে শত্রুপক্ষের অন্তঃপুর যিনি দেখেন, পরিচালনা করেন, শত্রুপক্ষের মন্ত্রী, পুরোহিত, সেনাপতি, দ্বারপাল, শত্রুর কারাগারাধ্যক্ষ, কোষাধ্যক্ষ, অর্থ সচিব মানে ফাইন্যান্স সেক্রেটারি, পাহারাদারদের অক্ষ মানে ডিজি পুলিশ, নগরপাল, মেয়র, কারিগরি শিল্পাধ্যক্ষ মানে শত্রুর দেশের যিনি কারিগরি ইঞ্জিনিয়ার ইনচার্জ, শত্রুর ধর্মাধ্যক্ষ, শত্রুর সভাধ্যক্ষ, শত্রুর বিচারাধ্যক্ষ, শত্রুর দুর্গাধ্যক্ষ, রাষ্ট্রসীমাধ্যক্ষ ও অরণ্যাধ্যক্ষ। এদের সবার উপরে তিন তিনজন করে চড় লাগিয়ে রাখতে হবে। আর নিজের 15 জনকে নিজ রাজ্যের যে অন্তঃপুরের অধ্যক্ষ, যিনি অন্তঃপুরের প্রয়োজন দেখাশোনা করেন, তার কাছে অনেক রকম খবর থাকতে পারে বা তিনি রাজার অজান্তে অনেক ঘটনা ঘটাতে পারেন। আমরা ইতিহাসে অনেক জায়গায় দেখেছি, ভারতবর্ষেও কিছু উদাহরণ আছে এবং তৎকালীন ইউরোপে আরো বেশি উদাহরণ আছে যে রাজার বিরুদ্ধে বিদ্রোহ কিন্তু অন্তঃপুর থেকেই শুরু হয়েছিল। আর রাজার যে সেনাপতি, রাজার যে দ্বারপাল, রাজার কারাগারাধ্যক্ষ মানে যিনি প্রিজন ইনচার্জ, রাজার যে কোষাধ্যক্ষ ফাইন্যান্স ইনচার্জ, অর্থ সচিব ফাইন্যান্স সেক্রেটারি, পাহারাদারদের অধ্যক্ষ মানে পুলিশের চিফ, নগরপাল মেয়র, রাজার যে কারিগরি শিল্পাধ্যক্ষ, ধর্মাধ্যক্ষ, সভাধ্যক্ষ মানে রাজসভার অধ্যক্ষ মানে স্পিকার, বিচারাধ্যক্ষ চিফ জাস্টিস, দুর্গাধ্যক্ষ, রাষ্ট্র সীমাধ্যক্ষ মানে বর্ডার সিকিউরিটি ফোর্সের যিনি চিফ, এবং অরণ্যাধ্যক্ষ। দেখুন, ব্যাসদেবের সময়ও কিন্তু দেখা যাচ্ছে অরণ্য ছিল দেশের একটা সম্পদ। এটা ইদানিং সব রাষ্ট্রই বলছে অরণ্য আমাদের সম্পদ, কিন্তু মাঝখানে কয়েক হাজার বছর মানুষ এটা ভুলে গেছিল। অরণ্যাধ্যক্ষ মানে মহাভারতের সময় নিশ্চয়ই রাজা একজনকে নিয়োগ করতেন যিনি রাষ্ট্রের অরণ্যগুলোর দেখাশোনা করতেন। যাই হোক, নিজের রাজ্যের এই যে 15 জন,
এই প্রয়োজনের উপরও আবার তিনজন করে লোকদের পিছনে লাগিয়ে রাখতে হবে। এদের গতিবিধি, নীতি, এই পরিকল্পনা সমস্ত কিছু জানবার জন্য। এরপরে আবার বলছেন যে কচ্চিৎ মুখ্যা মহৎসেব মধ্যমেষু চ মধ্যমা, অর্থাৎ তুমি অভিজ্ঞ পারদর্শী অমাত্যদের প্রধান প্রধান দায়িত্বে, মানে কচ্ছিন মুখ্যা যারা অভিজ্ঞ, দায়িত্বশীল এবং যারা কর্মে নিজে কাজে পারদর্শী, যারা প্রথম দিকে, এটা সবসময় হবে যে কোনো জায়গায়, সে যে কোনো জায়গায়, ছোট জায়গায় বা বড় রাষ্ট্রের ক্ষেত্রে কিছু লোক থাকবে যারা কর্মে অতি পারদর্শী। ইনি বলছেন, ব্যাসদেব বলছেন, সেই পারদর্শী অমাত্যদের প্রধান প্রধান দায়িত্বে মধ্যমেষু চ মধ্যমা, অর্থাৎ মধ্যমদের মধ্যম দায়িত্বে, আর জঘন্যেষু ভিত্তা কর্মসু যোজিতা, আর যারা মধ্যম ক্ষেত্রীয়, মধ্যম গোত্রীয় নয়, যারা সাধারণ কর্মী, তাদের সাধারণ দায়িত্বে নিয়োগ করেছে। তো অর্থাৎ ব্যাসদেব বলছেন, তোমাকে জানতে হবে কার কর্মক্ষমতা কতটা, তাদের মধ্যে যারা সবচেয়ে ভালো তাদের সবচেয়ে প্রধান দায়িত্বে, যারা মধ্যম তাদের মধ্যম দায়িত্বে। যেরকম আহ যদি আজকের কথায় যদি বলি, যদি একটা কাউন্সিল অফ মিনিস্টার্স করা হয়, তাহলে নিশ্চয়ই যারা সবচেয়ে উপরে, সবচেয়ে কর্মঠ এবং দায়িত্বশীল, তাদেরই সবচেয়ে ইম্পর্টেন্ট মিনিস্ট্রিগুলোর দায়িত্ব দেওয়া হবে। যারা মধ্যমবর্গীয় তাদের মধ্যম দায়িত্ব দেওয়া হবে, আর যারা সাধারণ কিন্তু ভবিষ্যতে হয়তো তারাও ভালো হবে, তাদের সাধারণ দায়িত্ব দেওয়া হবে। তা না হলে সবকিছু উল্টো পাল্টা হতে থাকে। তারপরে বলছেন, আমাত্ম অনুপধানীতি মহান শুচিন শ্রেষ্ঠান শ্রেষ্ঠেষু কচিত তন নিয়োজয়সি কর্মসু, যে তোমার পিতৃপিতামহের সময় থেকে যেসব সৎ, সুচি, ছল চাতুরহীন অমাত্যগণ আছেন, তাদেরই তুমি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছেন। তো এ তো নয় যে তোমার রাষ্ট্রে তোমার পিতৃপিতামহের সময় থেকে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসছেন, তুমি হঠাৎ কোনো কারণে তাদের সরিয়ে দিয়ে কিছু নতুন লোককে সেখানে ঢুকিয়ে দিলে, তারপরে দেখা গেল সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে। এটা যেন না হয়। তারপরে বলছেন নারদ আবার, কচ্ছিন দণ্ডেন ভীষম উদ্বীজসে প্রজা, অর্থাৎ এমন তো নয় তুমি কোনো কারণে বা তোমার কোনো অধিকারী, তোমার কোনো অফিসার যখন তখন অতিরিক্ত কঠিন শাস্তি দিয়ে প্রজাদের ভীতি আর উৎকণ্ঠার কারণ হয়ে উঠেছ। তুমি জানো না, কিন্তু তোমার কোনো অধিকারী হয়তো প্রজাদের, সে তার নিজের মনোমতো যখন তখন কঠিন শাস্তি দেয়, যার ফলে তুমি রাজা হয়ে তাদের কাছে ভীতি আর উৎকণ্ঠার কারণ হয়ে উঠেছে। আরো বলছেন, রাষ্ট্রং তব অনুশাসন্তি মন্ত্রী নগরতর্ষ, তোমার যারা মন্ত্রীরা, তারা তোমারই নীতি এবং অনুশাসন মেনে কর্ম পরিচালনা করেন তো, নাকি তোমার মন্ত্রীরা যে যা নিজের ইচ্ছে মতো রাষ্ট্র পরিচালনা করছেন? আর বলছেন, কচ্চিৎ ধৃষ্টস্য শূরস্য মতিমান ধৃতিমান শুচি কুলীন চ অনুরক্তস্য দক্ষ সেনাপতি তথা, হচ্ছে তোমার সেনাপতিরা হতে হবে দুঃসাহসী,
বুদ্ধিমান, ধৈর্যশীল, পারদর্শী, সুচি এবং সদবংশজাত। এখানে সৎবংশজাত কথাটার অর্থ নিয়ে অনেকের দ্বিধা থাকতে পারে। এখানে সদ্বংশজাত বলতে এটাই বোঝায় যে তোমার সেই সেনাপতিরা এমন পরিবারের হওয়া উচিত যে পরিবারের একটা কৃষ্টি সংস্কৃতি আছে, দুঃসাহসী হওয়া, বুদ্ধিমান হওয়া, ধৈর্যশীল হওয়া। এ নয় যে সেই রকম পরিবারের ছাড়া কেউ এই সব গুণাগুণ নেই, তা নয়, থাকতে পারে। কিন্তু প্রথমত তোমাকে সেই সব পরিবার থেকেই এই লোকগুলোকে আনতে হবে। তারপরে বলছেন, কচ্ছিৎ বলস্য তে মুখ্যা সর্বযুদ্ধ বিশারদা ধৃষ্টাবদাতা বিক্রান্তা তয়া সৎকৃত্য মানিতা। যে সৈন্য দলপতিরা, তোমার যারা সেনা বিভিন্ন সৈন্য দলের অধিকারী আছে, তারা সব রকম যুদ্ধে পারদর্শী হতে হবে। এটা নয় যে একদম নিচের দিকের যারা সৈন্য, তারা কেউ তীর ধনুকে যুদ্ধ করতে ভালো পারে, কেউ বর্ষা বল্লম নিয়ে যুদ্ধ করতে ভালো পারে, কিন্তু যে সেনাপতি বা যারা ছোট ছোট সৈন্য দলের অধিপতি, তাদের কিন্তু সব রকম যুদ্ধই জানতে হবে। কারণ তা না হলে, সেটা না জানলে সে তার যুদ্ধ পরিচালনা করতে পারবে না। এটাই দেখা যায় যে যে কোনো অফিসের বা কারখানার যে ইনচার্জ, তাকে কিন্তু সব কাজই মোটামুটি কিভাবে করতে হয় মোটামুটি জানতে হবে। তা না হলে সে কিভাবে কাজ ভাগ করে দেবে, কিভাবে কাকে কোন কাজে নিয়োগ করতে হবে জানবে, কারণ সে তো কাজটাই জানে না। এরকম যেন না হয়। তা বলছে, সৈন্য দলপতিরা সব রকম যুদ্ধে পারদর্শী হতে হবে, নির্ভীক হতে হবে, কপট হতে হবে, সৎ হতে হবে এবং পরাক্রমী হতে হবে, তাদের পরাক্রম থাকতে হবে। আরো বলছেন, কচ্ছিৎ বলস্য ভক্তং চ বেতরং চ যথোচিতম সম্প্রাপ্ত কালে দাতব্যং তদাসীন বিকর্ষস। বলছেন, সৈন্যদের কিন্তু যথোচিত ভোজন ও বেতন যথাসময়ে দাও তো, কখনো দেরি করো না তো। মানে সেই 7,000 বছর আগে ব্যাসদেব বলছেন, যারা সৈন্য, যারা শ্রমজীবী, যারা রাজ্যের বিভিন্ন শ্রেণীর লোক, যারা তোমার দেওয়া বেতন এবং ভোজন নিয়ে যাদের সংসার চলে, তাদের তুমি সেই বেতন ভোজন যথাসময়ে দাও তো। এরকম নয়, এরকম তো কখনো হয় না, কোনো মাসে দেরি করে মাইনে দিলে, কোনো মাসে দিলেই না, বললে পরের মাসে দেব, এরকম যেন না হয়। তারপরে ব্যাসদেব আরো বলছেন, চেন নৈক বহুনর্থান সর্বস্ব সম্পরায়িকান তথা কামং কামাত্মা শাসনাতীক। তা তোমার যারা অধিকারী, তাদের মধ্যে এমন কেউ নেই তো যে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করে? অর্থাৎ তোমার এমন কোনো মন্ত্রী নেই তো যে নানা অকাজে কুকাজে অপ্রয়োজনীয় কাজে রাষ্ট্রের অর্থ ব্যয় করছে, আর পরে রাষ্ট্রের যখন প্রয়োজন তখন অর্থের অভাব ঘটে যাচ্ছে। আরো বলছেন, তোমার এই অধিকারীরা তোমার অনুশাসন উল্লঙ্ঘন করে নিজের মতো কর্ম নির্বাহ করে না তো। এটা কিন্তু ব্যাসদেব বারবার এই কথাটা বলছে যে তুমি যদি কোনো রাষ্ট্রের বা কোনো ছোট রাজ্যের মাথার উপরে থাকো, তাহলে তোমার যারা মন্ত্রী, আমাত্য, অফিসার, অমুক তমুক, তাদের কিন্তু তোমারই নিয়ম মেনে তাদের কার্যনির্বাহ করতে হবে। এ নয় যে সবাই নিজের নিজের মতো অর্থ ব্যয় করলে, নিজের নিজের মতো কর্ম করে গেল। ব্যাসদেব আবারও বলছেন, কচ্ছিৎ পুরুষ কারণ পুরুষ কর্ম সোহই লভতে মানবাধিকং ভূয় বা ভুক্ত বেতন। বলছেন, কেউ যদি নিজের উদ্যোগে বা পুরুষকারে কোনো প্রশংসনীয় কাজ করে, তাকে তুমি অতিরিক্ত সম্মান, ভোজন ও বেতন দাও তো। এ কথাটা আমি জানি
বর্তমান যুগের এমবিএ তে এমবিএ এইচআর বা হিউম্যান রিসোর্স ডিভিশনে এই কথাটা খুব শোনা যাচ্ছে, কিন্তু যাই হোক, ব্যাসদেব এটা 7,000 বছর আগেও জানতেন। যেটা আজকালকার এমবিএ তে বলা হয় পেনাল্টি অ্যান্ড রিওয়ার্ড বা পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড। মানে যে কেউ যদি কোনো দোষ করে তাকে সামান্য হলেও পানিশমেন্ট বা পেনাল্টি দাও, আর কেউ যদি কোনো ভালো কাজ করে তাকে অবশ্যই রিওয়ার্ড দাও। আর সেই রিওয়ার্ডের কথা ব্যাসদেব কিভাবে বলছেন, যে তোমার কেউ যদি নিজের উদ্যোগে বা নিজের পুরুষকারে, পুরুষকার কথাটার মানে হচ্ছে উদ্যোগ, পরিশ্রম, চিন্তা, পরিকল্পনা ইত্যাদি সব মিলিয়ে একটা শব্দে বলা হয় পুরুষকার। কেউ যদি কোনো প্রশংসনীয় কাজ করে থাকে, যেটা রাষ্ট্রের কাছে খুব প্রয়োজন, তাকে তুমি অতিরিক্ত সম্মান, সবার সামনে তাকে অতিরিক্ত সম্মান দেওয়া, অ্যাওয়ার্ড দেওয়া, এবং তার ভোজন ও বেতন একটু বাড়িয়ে দেওয়া, এটা করো তো, এটা তোমাকে করতে হবে। তারপরে বলছেন, কচ্ছিৎ বিদ্যা গণিতাংশ নারায়ণ জ্ঞান বিশারদং যথার্থং গুণতশৈব দ্বারেণাভ্যুপোদ্যতে। যে তুমি বিনীত বিদ্বান যারা, বিনীত বিদ্বান, বিজ্ঞ, বিশারদ, বিভিন্ন সাবজেক্ট এক্সপার্ট, এইসব লোকেদের, এইসব লোকেরা কিন্তু রাজার কাছে বা রাষ্ট্রের কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে কখনো কিছু চাইতে যাবে না। কিন্তু তোমাকেই সেই লোকগুলোকে খুঁজে বার করতে হবে এবং তাদের যোগ্যতা অনুসারে, মানে নিজের মনোমত নয়, তাদের যোগ্যতা অনুসারে তুমি তাদের যখন প্রয়োজন কিছু ধন দান করে সম্মানিত করো তো। তাহলে দেখুন, এটাকে আজকাল বলা হয় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা এইচআর ম্যানেজমেন্ট। এইচআর ম্যানেজমেন্টের কথা ব্যাসদেব বলে গেছেন 7,000 বছর আগে। এবারে নারদ মুনি আরো বলছেন, কচ্ছিৎ দারণ মনুষ্যাণং তবার্থে মৃত্যু মিংসম ব্যাসনং চভ্রু পেতারং বিভস্মী ভরতর শব। তিনি বলছেন, যারা তোমার হয়ে যুদ্ধে মৃত্যুবরণ করেছে অথবা অকর্মক্ষম হয়ে পড়েছে, মানে তারা কোনো অঙ্গহানি হওয়ার পরে আর কাজ করতে পারছে না, তাদের এবং তাদের পরিবারের ভরণ পোষণ করো তো। এটা আজকাল অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হ্যাঁ, এটা হয়। কেউ যদি যুদ্ধে মারা যায়, সরকার তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেয়, কিন্তু এটা ব্যাসদেব বলেছেন এটা করতে হবে। আবার বলেছেন, কচ্ছিৎ ভয়াদুপগতং ক্ষীণং বা রিপুমাগতম যুদ্ধে বা বিজিতং পার্থ পুত্রবৎ পরিরক্ষসী। যদি কেউ যদি ভীত বা সর্বস্বান্ত হয়ে, মানে তোমার রাষ্ট্রেরই কেউ কোনো ভয়ে, কারো ভয়ে বা কোনো কারণে সে সর্বস্বান্ত হয়ে গেছে, বা শত্রুর ভয়ে তোমার কাছে অথবা তোমার সঙ্গে যুদ্ধে পরাস্ত হয়ে, মানে তোমার শরণাগত হয়েছে, তো মানে কেউ যদি ভয়ে তোমার শরণাগত হয় বা কোনো কারণে সর্বস্বান্ত হয়ে শরণাগত হয়, বা সে তার শত্রুর ভয়ে তোমার সাহায্য চায়, অথবা তোমার শত্রু তোমার সঙ্গে যুদ্ধে পরাস্ত হয়ে তোমার শরণাগত হয়েছে, এই সব লোকগুলোকে তুমি তাকে পুত্রের মতো রক্ষা করো তো। মানে তাদের ফেলে দিলে হবে না, তাদের রক্ষা করতে হবে। আজ এ অবধি থাক, এর পরের অংশ আবার আমরা এর পরের দিন দেখব।